প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এই শুভকামনা নিয়ে আমরা আমাদের এখনকার ক্লাস শুরু করছি। আমাদের আজকের পাঠ তারবিহীন মাধ্যম, দ্বিতীয় অধ্যায়ের তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস মিডিয়া। তারবিহীন মাধ্যম কি? কোনো ধরনের মাধ্যম ছাড়া যখন প্রেরক ও গ্রাহক যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা হয় তখন তাকে তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়া বলা হয়। অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে যখন কোনো তার মাধ্যম হিসেবে ব্যবহার করা না হয় তখন সেটাকে বলা হয় তারবিহীন মাধ্যম। এটি সম্ভব হয় কারণ বিদ্যুৎ চুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। চিত্রে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের স্পেকট্রাম দেখানো হয়েছে। এই তরঙ্গের কম্পন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। এই স্পেকট্রাম অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ আমরা দৃশ্যমান আলো হিসেবে দেখতে পাই। ইলেকট্রনিক স্পেকট্রাম বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের স্পেকট্রামের ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে এই ওয়্যারলেস কমিউনিকেশনকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। আমরা পর্যায়ক্রমে দেখব বিভাগগুলো সম্পর্কে। প্রথমে আমরা দেখি রেডিও ওয়েভটা কি। রেডিও ওয়েভ কিভাবে কাজ করে পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কোনো তারের মাধ্যম নেই, উঁচু উঁচু টাওয়ারের মাধ্যমে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারের তথ্য আদান প্রদান করা হয়। সাধারণত 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত এই ইলেকট্রনিক ম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হয়। তিন কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হলেও কমিউনিকেশনের প্রেক্ষিতে সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজকে রেডিও ওয়েভ ভিত্তিক কমিউনিকেশন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ 300 গিগাহার্টজের মধ্যে সীমিত থাকার কথা বলা হলেও এটা সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত বিস্তৃত হতে পারে। তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল চারিদিকে ছড়িয়ে যায়, তাই ব্রডকাস্টের বেলায় রেডিও ওয়েভ বেশি ব্যবহৃত হয়। রেডিও ওয়েভ পাঠানোর জন্য যে অ্যান্টেনার প্রয়োজন হয় তার তরঙ্গদৈর্ঘ্যের আনুমানিক 4 ভাগের 1 ভাগ হতে হয়। সে কারণে কম ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ খুব বাস্তবসম্মত নয়। এক্ষেত্রে বেশি ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ সাধারণত ব্যবহার করলে বেশি সুফল পাওয়া যায়। রেডিও ওয়েভের সুবিধাগুলো কি কি? রেডিও ওয়েভ বিল্ডিং সহ পাহাড় পর্বত কিংবা অন্যান্য বাধা অতিক্রম করতে পারে, তাই এক্ষেত্রে লাইন অফ সাইট কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয় বলে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব। এজন্য যোগাযোগের ক্ষেত্রে ঘরে ও বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়ে আসছে। রেডিও ও তরঙ্গ বায়ুমণ্ডলে খুব বেশি শোষিত হয় না, বিধায় এই মাধ্যমে ইন্টারফিয়ারেন্স তুলনামূলকভাবে কম হয়। সুবিধার পাশাপাশি রেডিও ওয়েভের কিছু অসুবিধাও রয়েছে। রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হয় এটি একসাথে বেশি ডাটা ট্রান্সমিট করতে পারে না। রেডিও তরঙ্গের অতিমাত্রায় বিকিরণ মানুষের শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে।
1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজ এর ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকেই মাইক্রোওয়েভ বলা হয়। এ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সাধারণত 2 গিগাহার্টজ বা তার অধিক ফ্রিকোয়েন্সিতে ডাটা ট্রান্সমিট করতে পারে। এটি রেডিও ওয়েভের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে না, সোজাসুজি যায়। তাই এই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিটার অ্যান্টেনা ও রিসিভার অ্যান্টেনাকে মুখোমুখি থাকতে হয় বা সংযোগ লাইন অফ সাইট অবলম্বন করতে হয়। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত হয়, যার একটি সিগন্যাল পাঠায় এবং আরেকটি সেই সিগন্যালকে গ্রহণ করে। এই মাইক্রোওয়েভ যোগাযোগ সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটি আছে টেরেস্ট্রিয়াল বা ভূপৃষ্ঠে মাইক্রোওয়েভ সংযোগ, আরেকটি হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভ সংযোগ। এখন আমরা দেখি টেরেস্ট্রিয়াল পদ্ধতিটা কি। সাধারণত যেসব জায়গায় কেবল ব্যবহার অনুপযোগী, অর্থাৎ যেখানে কেবল ব্যবহার করে তথ্য আদান প্রদান বা ট্রান্সমিশন সম্ভব নয়, সেসব স্থানে এই টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার বসানো হয়। মাইক্রোওয়েভ সংকেতের মধ্যে বাধা থাকলে ডাটা স্থানান্তর হয় না, তাই যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু করার জন্য সাধারণত বড় টাওয়ার, উঁচু ভবন বা পাহাড়ে এই টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়ে থাকে। আমরা পাশের চিত্রে টেরেস্ট্রিয়াল পদ্ধতি কিভাবে কাজ করে তা আমরা দেখছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় একটি নির্দিষ্ট দূরত্বে টাওয়ার বসানোর মাধ্যমে এই টেরেস্ট্রিয়াল পদ্ধতির কার্যক্রম চালানো হয়। ভূপৃষ্ঠের অসমতল এলাকা কিংবা গাছপালা, ভবন ও অন্যান্য প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে এ ধরনের ট্রান্সমিশনে সাধারণত প্রতি 40 থেকে 50 কিলোমিটার পর পর রিপিটার বা রিলে স্টেশন বসাতে হয়। অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের গতিকে সমন্বিত রাখার জন্য, সুন্দর রাখার জন্য 40 থেকে 50 কিলোমিটার পর পর এই রিপিটার বসানোর প্রয়োজন হয়ে থাকে। আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হলো স্যাটেলাইট ট্রান্সমিশন পদ্ধতি কিভাবে কাজ করে। আমরা পর্যায়ক্রমে স্যাটেলাইট পদ্ধতির ব্যবহারটি দেখছি। আমরা ছবিতে স্যাটেলাইট পদ্ধতির কার্যক্রমটা লক্ষ্য করছি। এখন আমরা দেখব স্যাটেলাইটটা কি। স্যাটেলাইট মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভের সিগন্যাল আদান প্রদান শুরু হয়। বর্তমানে স্যাটেলাইট বহুল ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম। একটি স্যাটেলাইট সাধারণত ভূপৃষ্ঠ থেকে 34,000 কিলোমিটার ঊর্ধ্বাকাশে স্থাপিত হলে সেটিকে বলা হয় জিও স্টেশনারি, অর্থাৎ পৃথিবীর অক্ষে ঘূর্ণনের সমান গতিতে এই স্যাটেলাইট পৃথিবীকে পরিক্রমণ করে। পৃথিবীর ঘূর্ণনের সাথে সমন্বয় রেখে এটি পরিক্রমণ করে বলে পৃথিবী থেকে এটাকে স্থির মনে হয়। আসলে এটি স্থির নয়, এটি পৃথিবীর সমান্তরাল গতিতেই পরিভ্রমণ করে। সেজন্য ভূমিতে স্থাপিত ভিস্যাট, এর ভিস্যাটের পূর্ণরূপ আছে ভেরি স্মল অ্যাপিচার টার্মিনাল, কে একটি নির্দিষ্ট দিকে আকাশমুখী করে স্থাপন করা হয়। বাংলাদেশের প্রথম উৎক্ষিপ্ত স্যাটেলাইটটি একটি জিও স্টেশনারি স্যাটেলাইট, যেটি বঙ্গবন্ধু 1 নামে খ্যাত, এবং গ্রাউন্ড স্টেশন থেকে অ্যান্টেনাগুলো আকাশের দিকে, সেই বিন্দুর দিকে মুখ করে স্থাপন করা। বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান এবং
আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। স্যাটেলাইটের ব্যবহার পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া পর্যবেক্ষণ করার কাজে, টেলিভিশন সম্প্রচার কাজে, অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রে, প্রতিরক্ষা কাজে, ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে, দূরের গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করার কাজে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, যাকে সংক্ষেপে জিপিএস বলে অভিহিত করা হয়, এর মতো বিভিন্ন অবস্থান নির্ণয় কাজে স্যাটেলাইট ব্যবহার করা হয়ে থাকে। এই স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের অনেকগুলো সুবিধা রয়েছে। একটি হচ্ছে যে বিপুল পরিমাণ ডাটা আদান প্রদান করা সম্ভব হয়। পৃথিবীর এক প্রান্তে বসবাসকারী লোকজন অন্য প্রান্তে বসবাসকারী লোকজনের কাছাকাছি থাকতে পারে, অর্থাৎ সেটা মানসিকভাবে ফিজিক্যালি নয়। প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। বর্তমানে দূরবর্তী আবহাওয়ার পূর্বাভাসগুলো খুব দ্রুত জানা সম্ভব হয় এই স্যাটেলাইটের মাধ্যমে। ভয়েস কলিং, ভিডিও কলিং, রেডিও, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, ফ্যাক্স ইত্যাদি সেবা পাওয়া যায়। এর মাধ্যমে স্বল্প মূল্যে বিশ্বের বিভিন্ন স্থানে লং ডিস্টেন্স কল করা যায়। অনেক সুবিধার পাশাপাশি স্যাটেলাইট কমিউনিকেশনের কিছু অসুবিধাও রয়েছে। স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে হওয়ায় সেখানে সিগন্যাল পাঠাতে অনেক বড় অ্যান্টেনার প্রয়োজন হয়। স্যাটেলাইট প্রযুক্তিটির বাস্তবায়ন ও তদারকির বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল। স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে সিগন্যাল ডিলে একটি অসুবিধা হিসেবে আবির্ভূত হয়। ভ্রমণরত অবস্থায়, খারাপ আবহাওয়ায় কিংবা সানস্পটের কারণে বিভিন্ন সেবা বাধাগ্রস্ত হতে পারে। ডাটা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 300 গিগাহার্টজ হতে 430 গিগাহার্টজ পর্যন্ত বিস্তৃত ব্যান্ডকেই বলা হয় ইনফ্রারেড। সাধারণত বাসাবাড়িতে, টেলিভিশন, খেলনা গাড়ি, এয়ার কন্ডিশন প্রভৃতি চালানোর জন্য আমরা যে রিমোট ব্যবহার করি, এই রিমোটের ক্ষেত্রে এই ইনফ্রারেড স্পেকট্রাম ব্যবহার করা হয়ে থাকে। রিমোট কন্ট্রোলের সাহায্যে মূল ডিভাইসকে এক্ষেত্রে কোনো তার ছাড়াই যোগাযোগ করা হয়। এটি হলো ইনফ্রারেড নামের এক ধরনের তরঙ্গ নির্ভর যোগাযোগ ব্যবস্থা। ইনফ্রারেডের বৈশিষ্ট্যগুলো কি কি? এটি হচ্ছে দৃশ্যমান আলো চেয়ে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ফ্রিকোয়েন্সি লেভেল সাধারণত 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত। ডাটা চলাচল গতি তার মাধ্যমের তুলনায় কম। ইনফ্রারেডের অসুবিধাগুলো হচ্ছে স্বল্প বিদ্যুতের ইনফ্রারেডের সুবিধা, বিদ্যুতে ডাটা ট্রান্সমিশন সম্ভব, উচ্চ নিরাপত্তায় ডাটা ট্রান্সমিশন হয়, যে কোনো ডিভাইসের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় কাজ করতে সক্ষম। এর পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। অধিক দূরত্বে ডাটা ট্রান্সমিশন সম্ভব নয়। দেয়াল বা শক্ত বস্তু ভেদ করে এর ডাটা চলাচল করতে পারে না। সরাসরি সূর্যালোক, ধুলোবালি, কুয়াশা, বৃষ্টি প্রভৃতি এটির ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের তারবিহীন মাধ্যমে আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে আবার কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।